সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্টে। আজকের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাসিড ভ্যালু অফ ফ্যাট অর অয়েল। আমরা ফ্যাট এবং অয়েলের অ্যাসিড ভ্যালু ডিটারমিনেশন নিয়ে কথা বলবো। প্রথমে জেনে নেই আসলে রেনসিডিটিটা কী। রেনসিডিটিটা হচ্ছে একটি স্পয়েলেজ অফ ফ্যাট অর অয়েল, অর্থাৎ ফ্যাট আর অয়েল যখন পচে যায়, দুর্গন্ধ বের হয়, সেটাকে আমরা রেনসিডিটি বলি। এটা কেন আসলে এই দুর্গন্ধটা বের হয়, আনপ্লিজেন্ট স্মেল এবং টেস্টটা, যখন এক্সপোজড করা হয় ওয়ার্ম, ময়েস্ট অর এয়ার কন্টেনিং কন্ডিশন। অর্থাৎ যখন ময়েস্ট বা ওয়ার্ম কন্ডিশনে রাখা হয় তখন ফ্যাট বা অয়েল পচে যায় এবং একটা দুর্গন্ধ বের হয়, এটাকে আমরা রেনসিডিটি বলি। আর এই রেনসিডিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার ফ্যাট কিভাবে আসলে এই ছোট ছোট ফ্যাট আসলে ভেঙে যায়, ভেঙে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সেই ফ্যাটি অ্যাসিডগুলো ভোলাটাইল এবং সেগুলোই আনপ্লিজেন্ট স্মেল এবং টেস্ট ক্রিয়েট করে। এটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে হাইড্রোলাইটিক রেনসিডিটি অর হাইড্রোলাইসিস, এটা হয় স্টার বন্ডে। আমরা একটু স্টার বন্ডটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড এবং এখানে এই গ্লিসারল ব্যাকবোনের সাথে ফ্যাটি অ্যাসিডগুলো, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এগুলো স্টার বন্ড দ্বারা আবদ্ধ থাকে। সিওও, এটাকে স্টার বন্ড বলছি। এই স্টার বন্ড বা স্টার লিঙ্ক দ্বারা আবদ্ধ থাকে। হাইড্রোলাইটিক রেনসিডিটি মূলত এই স্টার লিঙ্কে ব্রেকডাউন করে, অর্থাৎ ঠিক এই জায়গাটায় ব্রেকডাউন করে এবং এটা হাইড্রোলাইসিস। তার মানে এখানে ওয়াটার মলিকুল, অর্থাৎ OH, ওই ওয়াটার মলিকুল এখানে অ্যাড হয়ে এটাকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডগুলোকে মুক্ত করে। অর্থাৎ এখানে ওর সাথে এখানে এইচ যুক্ত হলো আর এখানে ওইচটা যুক্ত হয়ে এটাকে আলাদা করে ফেললো। তার মানে গ্লিসারল তৈরি হলো এবং 3টে আলাদা ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, লো মলিকুলার ওয়েটের ফ্যাটি অ্যাসিড। এগুলো ভোলাটাইল এবং এগুলো আসলে দুর্গন্ধ তৈরি করে। সেটাই বলার চেষ্টা করা হয়েছে এখানে, যে হাইড্রোলাইটিক ডেনসিটি হচ্ছে হাইড্রোলাইসিস অফ এস্টার বন্ড। এস্টার বন্ডে হাইড্রোলাইসিস করা হয়। হাইড্রোলাইসিস মানে ওয়াটার দ্বারা ভাঙা, এবং এখানে বিভিন্ন এনজাইম কাজ করে এই হাইড্রোলাইসিসে। লাইপেজ এনজাইমগুলো এর অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। আর এই ভাঙার ফলে গ্লিসারল এবং 3টা ফ্যাটি অ্যাসিড এটা রিলিজ হয়, বিশেষ করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো। এবং সেই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলো যেমন বিউটেরিক অ্যাসিড ফর এক্সাম্পল 4 কার্বন বিশিষ্ট, এবং এগুলো ভোলাটাইল হয় আর এগুলোই দুর্গন্ধটা ছড়ায়। বাটার এবং মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুব কমন। এই হাইড্রোলাইটিক রেনসিডিটি এটা রিডিউসড করা যায় রেফ্রিজারেশনের মাধ্যমে। অর্থাৎ যদি আমরা রেফ্রিজারেটরে রাখি, অর্থাৎ মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারলো না এবং লাইপেজ এনজাইম তার অ্যাক্টিভিটি করতে পারলো না, এবং এটা টেম্পারেচার কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করার মাধ্যমে হাইড্রোলাইটিক ডেনসিটিটাকে কন্ট্রোল করা যায়। আরেকটা ডেনসিটি হচ্ছে হাইড্রোলাইটিক ডেনসিটির, যদি আমরা রিয়াকশনটা দেখি, ধরলাম এটা হচ্ছে আমাদের এই বাটার ট্রাইগ্লিসারাইড, রাইট। এখানে একটা, দুটো এবং 3টে ফ্যাটি অ্যাসিড এই গ্লিসারল ব্যাকবোনের সাথে যুক্ত হয়েছে, 3টে ফ্যাটি অ্যাসিড, রাইট। আর এটা হচ্ছে এস্টার লিঙ্কেজ। তাহলে হিট এবং ময়েশ্চারের মধ্যে যদি আমরা এক্সপোজ করি এবং সেখানে লাইপেজ এনজাইমের উপস্থিতিতে, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, পানি অর্থাৎ হাইড্রোলাইসিসে এখানে এস্টার বন্ডটা ভেঙে যায়। এই 3টা জায়গায় এস্টার বন্ডটা ভেঙে যাবে, ভেঙে এখানে ওএইচটা যুক্ত হয় আর এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়, হয়ে এটা গ্লিসারল তৈরি হয় আর 3টা আলাদা ফ্যাটি অ্যাসিড ফর্ম করে। একটা হচ্ছে বিউটেরিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, আমরা যদি একটু খেয়াল করি, 1 কার্বন, এখানে 2 কার্বন, আর এখানে CO, আর এখান থেকে একটা OH হয়েছে, COOH কার্বক্সিলিক মূলকটা, এবং এই দিকের অংশটা CH3 আর CH2 দুইটা এখানে আছে। তার মানে মোট 1 2 3, এখানে 2টা 3টে 4টা কার্বন, বিউটেরিক অ্যাসিড। ঠিক একইভাবে ক্যাপ্রোইক অ্যাসিড আরেকটা তৈরি করলো। ফলে এই অ্যাসিডগুলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, 4 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, এই কারণে এরা ভোলাটাইল এবং এরা আসলে দুর্গন্ধটা ছড়ায়। আরেকটা আছে অক্সিডেটিভ রেনসিডিটি। এই অক্সিডেটিভ রেনসিডিটি মূলত হচ্ছে অক্সিজেন দ্বারা এই যে ডাবল বন্ড, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো যেই ভাঙে, সেটাকে অক্সিডেটিভ রেনসিডিটি। তার মানে হাইড্রোলাইটিক রেনসিডিটিটা হয় মূলত এস্টার বন্ড ভাঙায়,
আর অক্সিডেটিভ ডেন্সিটি মূলত ডাবল বন্ড ভাঙে, অর্থাৎ আনস্যাচুরেশনটা ভাঙে। এখন এই অক্সিডেটিভ ডেন্সিটিটা তিনভাবে হতে পারে। অটো অক্সিডেশন, এটা সাধারণত খুবই কমন এবং খুবই বেশি হয়। ফোটো অক্সিডেশন হতে পারে লাইটের উপস্থিতিতে। আরেকটা হচ্ছে এনজাইমেটিক অক্সিডেশন, বিভিন্ন লাইপো অক্সিজেনেস এনজাইম আছে, এই এনজাইমগুলোর অ্যাক্টিভিটির কারণেও অক্সিডেটিভ ডেন্সিটি হতে পারে। আমরা অটো অক্সিডেশন নিয়ে কথা বলবো, যেহেতু এটা খুবই কমন। অক্সিডেটিভ ডেন্সিটি অকার হোয়েন আনস্যাচুরেটেড ফ্যাট, আগেই বলেছি আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই ফ্যাটগুলোতে অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে এরা অক্সিডেটিভ ডেন্সিটি তৈরি করে। আমরা যদি ডান সাইডে খেয়াল করি, এটা হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড এবং এই গ্লিসারল ব্যাকবোনের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে। এখানে আরেকটা ফ্যাটি অ্যাসিড, এখানে আরেকটা ফ্যাটি অ্যাসিড, এবং এদের এই যে ডাবল বন্ড আছে এটাকে আমরা আনস্যাচুরেশন বলি, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলি। এই ডাবল বন্ডেই মূলত অ্যাটমসফেরিক অক্সিজেনটা যুক্ত হয়ে অক্সিডেটিভ ডেন্সিটি হয়, এবং এই রিয়াকশানটা মূলত প্রসিড করে থ্রো এ ফ্রি রেডিক্যাল চেইন মেকানিজম, যেটা অটো অক্সিডেশন বলছি। একটা ফ্রি রেডিক্যাল চেইন মেকানিজম ফলো করে এই অটো অক্সিডেশনটা হয়। এই ফ্রি রেডিক্যাল চেইন মেকানিজমটা কীভাবে হয়? প্রথমেই ফ্রি রেডিক্যালটা ফর্ম হয়, অর্থাৎ প্রথমেই ফ্রি রেডিক্যালটা ফর্ম হচ্ছে, রাইট? তারপরে এই ফ্রি রেডিক্যালটা কীভাবে ফর্ম হয়? একটা হাইড্রোজেন অ্যাটম রিমুভ হয় ফ্রম দ্য মিথিলিন গ্রুপ অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড যে মিথিলিন গ্রুপ, ধরা যাক এই ডাবল বন্ডের সাথেই এখানে যে গ্রুপটা, এটা হচ্ছে মিথিলিন গ্রুপ, অর্থাৎ CH2 গ্রুপ। এই CH2 গ্রুপ আমরা যদি নিচে দেখি, এখানেও দেখতে পাবো CH2 গ্রুপ। এই CH2 গ্রুপটাকে বলা হয় মিথিলিন গ্রুপ। এই মিথিলিন গ্রুপ থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়, হওয়ার কারণেই এটা আসলে ফ্রি রেডিক্যাল ফর্ম করে। তারপর এই ফ্রি রেডিক্যালের সাথে, অর্থাৎ এটা যখন একটা হাইড্রোজেন চলে যায় তখন এটা CH হয় এবং একটা ফ্রি রেডিক্যাল ফর্ম করে। আর এই ফ্রি রেডিক্যাল ফর্ম করার কারণে এটা খুব হাইলি রিঅ্যাক্টিভ থাকে। আমরা জানি ফ্রি রেডিক্যালগুলো হাইলি রিঅ্যাক্টিভ। এরা পরবর্তীতে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পারঅক্সি রেডিক্যাল তৈরি করে এবং হাইড্রোপারঅক্সাইড তৈরি করে। এই পারঅক্সি রেডিক্যাল এবং হাইড্রোপারঅক্সাইডটা পরবর্তীতে অ্যালডিহাইড, কিটোন এবং অফ ফ্লেভার, এগুলো আসলে অ্যালডিহাইড কিটোন তৈরি করে শর্ট চেনের, এগুলো আসলে দুর্গন্ধ ছড়ায় এবং ফ্যাটের ডেন্সিটি বা অয়েল বা ফ্যাটের ডেন্সিটি ঘটায়। এই রিয়াকশানটা ক্যাটালাইজড হয় লাইট, এনজাইম এবং মেটাল আয়ন দ্বারা, বিভিন্ন মেটাল আয়ন দ্বারা অক্সিডেটিভ ডেন্সিটিগুলো ক্যাটালাইজড হয়। আমরা একটু দেখার চেষ্টা করি আসলে অক্সিডেটিভ ডেন্সিটি বা অটো অক্সিডেশনটা আসলে কীভাবে হয়। অটো অক্সিডেটিভ ডেন্সিটি অকার মোর ফ্রিকুয়েন্টলি ইন এনিম্যাল ফ্যাট। একটু বলে রাখা প্রয়োজন যে এনিম্যাল ফ্যাটে অক্সিডেটিভ ডেন্সিটিটা একটু বেশি হয় ভেজিটেবল ফ্যাটের চেয়ে। কেন? কারণ হচ্ছে এই ভেজিটেবল ফ্যাটে কিছু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন ভিটামিন ই, ভিটামিন এ, অ্যাসকর্বিক অ্যাসিড, ফেনল বা ন্যাফথল, এরকম কিছু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট ভেজিটেবল ফ্যাটে থাকে, কিন্তু এনিম্যাল ফ্যাটে সাধারণত থাকে না। এই কারণে এনিম্যাল ফ্যাটগুলো খুব দ্রুত অক্সিডেশন হয়, ডেন্সিটি হয়, কিন্তু ভেজিটেবল ফ্যাটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ভেজিটেবল ফ্যাটগুলো সাধারণত খুব দ্রুত হয় না, একটু সময় লাগে। আমরা এটা দেখার চেষ্টা করি কীভাবে আসলে অটো অক্সিডেশনটা হয়, মানে অক্সিডেটিভ ডেন্সিটিটা কীভাবে হয়, বিশেষ করে অটো অক্সিডেশনটা কীভাবে হয়। এই অটো অক্সিডেশন, এই প্রসেসটাকে ফার্মার্স হাইড্রোপারঅক্সাইড মেকানিজম বলা হয়, কারণ 1943 সালে ফার্মার্স নামক একজন ভদ্রলোক এই মেকানিজমটা আমাদের সামনে নিয়ে আসেন। এটা মূলত 3টে স্টেপ হয়। প্রথমে ইনিশিয়েশন, তারপরে প্রোপাগেশন, তারপরে টার্মিনেশনটা হয়। প্রথমে একটা হাইড্রোজেন অ্যাটম অ্যাবস্ট্রাক্টেড হয় ফ্রম দ্য মিথিলিন গ্রুপ থেকে অফ অ্যান আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আমরা যদি একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চিন্তা করি, ধরা যাক এটা একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে CH2টা থাকবে, তারপরে ডাবল বন্ড CH2, তারপরে এখানে আমরা ডাবল বন্ড দেখতে পাই না, সরি, এখানে একটা বন্ড দিয়ে CH হবে, এই CHটা এখানে একটা
ডাবল বন্ড হবে, একটা ডাবল বন্ড দিয়ে এরকম একটা সিএইচ, তারপরে আমরা আবার দেখতে পাই CH2 অর্থাৎ মিথিলিন গ্রুপ, এখানে আর একটা CH2 থাকতে পারে, এইভাবে চলতে থাকে ফ্যাটি অ্যাসিডের মধ্যে। এই যে CH এবং CH ডাবল বন্ড এর পাশে, এই পাশে বা এই পাশে, যে পাশে হতে পারে, এই পাশ থেকে আমরা যদি ধরি যে একটা মিথিলিন গ্রুপের একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্টেড হয়, মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, ফলে কি হয়, এখানে একটা CH হয়, একটা লন পেয়ার হয়, অর্থাৎ এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ঘটনাটা প্রথমেই ঘটে। আমরা একটু দেখার চেষ্টা করি RH দ্বারা এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলছি, বিভিন্ন হিট, লাইট এবং মেটালের উপস্থিতিতে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করে, আর এবং এইচ দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রি রেডিক্যাল, এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। তারপরে এটাকে বলা হয় আর, এটাকে বলা হয় লিপিড ফ্রি রেডিক্যাল। আমরা আরকে লিপিড ফ্রি রেডিক্যাল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এরপর হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশনটা হচ্ছে আসলে এই ফ্রি রেডিক্যালের সাথে অক্সিজেনটা যোগ হওয়াটাকে প্রোপাগেশন বলছি। এই লিপিড রেডিক্যালটা রিয়্যাক্ট করে অক্সিজেনের সাথে টু ফর্ম এ পারঅক্সি রেডিক্যাল। এটা পারঅক্সি রেডিক্যাল ফর্ম করার জন্য এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। হুইচ অ্যাবস্ট্রাক্ট হাইড্রোজেন ফ্রম অ্যানাদার লিপিড মলিকুলস। এটা আসলে আরেকটা লিপিড মলিকুল থেকে আরেকটা হাইড্রোজেন এখান থেকে অ্যাবস্ট্রাক্ট করে, অর্থাৎ আরেকটা মলিকুলসকে ইউজ করে লিপিডের। আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের ফ্রি রেডিক্যাল আমরা পূর্ববর্তীতে যেটা পেয়েছিলাম, আমাদের এই ফ্রি রেডিক্যালটাই এখানে এনেছি। এই ফ্রি রেডিক্যালের সাথে অক্সিজেনটা যুক্ত হচ্ছে, হয়ে আর ডাবলও ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এই আর ডাবলও ফ্রি রেডিক্যালটা পরবর্তীতে, অর্থাৎ পারঅক্সি রেডিক্যাল, এই আর ডাবলও রেডিক্যালটাকে আমরা বলছি পারঅক্সি রেডিক্যাল। এই পারঅক্সি রেডিক্যাল পার্শ্ববর্তী আরেকটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করছে, RH আমরা ধরলাম, RH আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের আরেকটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে আর ডাবল এইচ করলো, আর একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এই আর ডাবল এইচটা হচ্ছে লিপিড হাইড্রো পারঅক্সাইড। এবং এই যে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, মনে রাখতে হবে ফ্রি রেডিক্যালগুলো কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, এরা পার্শ্ববর্তী আরেকটা হাইড্রোজেনের সাথে আবার বিক্রিয়া করবে। এই চেনটা কন্টিনিউ চলে যেতে থাকে এবং মোর ফ্রি রেডিক্যাল তৈরি করতে থাকে। এটাকে বলা হয় প্রোপাগেশন স্টেপ। তারপর একটা পর্যায়ে সে টার্মিনেশন, অর্থাৎ স্টপ হয়ে যায়। কীভাবে স্টপ হয়? এই দুইটা ফ্রি রেডিক্যাল মিলে তারা স্টেবল হয়। ফ্রি রেডিক্যালস কম্বাইন টু ফর্ম নন রেডিক্যাল প্রোডাক্ট। অর্থাৎ স্টপ তখনই হয় যখন দুইটা ফ্রি রেডিক্যাল স্টেবল হওয়ার জন্য নিজেদের মধ্যে বিক্রিয়া করে। যেমন আমরা যদি আর ধরি, আর মনে আছে আমাদের লিপিড ফ্রি রেডিক্যাল, রাইট? লিপিড ফ্রি রেডিক্যাল দুইটা যদি একসাথে বিক্রিয়া করে ওরা আর করে, এটা স্টেবল, অর্থাৎ এটা একটা হাইড্রক্সি পারঅক্সাইড বা অ্যালডিহাইড বা কিটোন এরকম কিছু একটা তৈরি করে ফেললো। তারপরে এই ফ্রি রেডিক্যালটা, লিপিড ফ্রি রেডিক্যালটা আর ও ডট, তার মানে পারঅক্সি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে আর ডাবল ও আর তৈরি করলো। তারপরে আর ডাবল ও রেডিক্যালটা, অর্থাৎ পারঅক্সি রেডিক্যাল দুটো মিলে আর ডাবল ও আর, অর্থাৎ স্টেবল তৈরি করলো, প্রোডাক্ট তৈরি করলো। এবং এরা সাধারণত হাইড্রোপারঅক্সাইড, অ্যালডিহাইড বা কিটোনস শর্ট চেনের তৈরি করে। এই অ্যালডিহাইডস, কিটোনস বা হাইড্রোপারঅক্সাইডস এগুলো আসলে অফ ফ্লেভার বা র্যান্সিডিটি তৈরি করে। আবার অনেক সময় এই টার্মিনেশন ঘটে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে। সে যখন ফ্রি রেডিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট থেকে যখন ইলেকট্রনটা গ্রহণ করে তখন সে স্টেবল হতে পারে। এই কারণে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ফ্রি রেডিক্যালগুলো স্ক্যাভেঞ্জিং হতে পারে। এটা হচ্ছে আমরা দেখলাম যে কীভাবে আসলে অক্সিডেটিভ ডেন্সিটি বা অটো অক্সিডেশন ঘটে, ফার্মার্স হাইড্রোপারঅক্সাইড মেকানিজম। এবার আমরা আরেকবার দেখার চেষ্টা করি অক্সিডেশন অফ ওলিক অ্যাসিডের দিকে। যদি আমরা যাই, আমরা জানি প্রথমে ইনিশিয়েশনটা হয়, তার মানে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাকশন হয়। এটা যদি আমরা ওলিক অ্যাসিড দেখি, ওলিক অ্যাসিডের এটা হচ্ছে ডাবল বন্ড আনস্যাচুরেটেড। ঠিক এটার এই দিকের যেটা CH2, সেটা যদি আমরা ধরি, এখানে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন রেডিক্যালটা চলে গিয়েছে, যাওয়ার কারণে এখানে CH হয়েছে, এখানে CH হয়েছে, এখানে CH2 ছিল।
রাইট, CH2টা CH হয়েছে, স্টার হচ্ছে এখানে ফ্রি রেডিক্যাল, আর একটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল যুক্ত হয়েছে। তারপরে প্রোপাগেশন, এডিশন অফ অক্সিজেনে অক্সিজেনটা এই ফ্রি রেডিক্যালে অ্যাড হয়েছে, রাইট। তার মানে সি ডাবলও এই ফ্রি রেডিক্যাল, এটা প্রোপাগেশন হয়েছে, ফ্রি রেডিক্যাল তৈরি করেছে। তার পরবর্তীতে আবার এখান থেকে পার্শ্ববর্তী আরেকটা CH2 অর্থাৎ মিথাইল মূলক থেকে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাকশন করেছে, আমরা যেটা বলছি প্রোপাগেশন। এটা করার কারণে আবার পার্শ্ববর্তীটা যেহেতু প্রোপাগেশন মানে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হয়েছে, একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, তার মানে সেখানেও CH হয়েছে এবং সেখানেও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এইভাবে আসলে প্রোপাগেশন মধ্যে চলতে থাকে এবং পরবর্তীতে দুটো ফ্রি রেডিক্যাল একসাথে বিক্রিয়া করে টার্মিনেশন বা নন ফ্রি রেডিক্যাল বা স্টেবল প্রোডাক্ট তৈরি করেছে। এবার আমরা আসি অ্যাসিড ভ্যালু, যেটা নিয়ে আমরা কথা বলছি। এতক্ষণ ধরে আমরা কথা বললাম আসলে কিভাবে রেনসিডিটিটা হয়। এখন আমরা অ্যাসিড ভ্যালু কিভাবে আসলে নির্ণয় করব বা অ্যাসিড নাম্বার কি। অ্যাসিড নাম্বার বা অ্যাসিড ভ্যালুটা হচ্ছে মিলিগ্রাম অফ potassium hydroxide required to neutralize the free fatty acid in 1 gram of fat or oil। অর্থাৎ আমরা বুঝলাম যে ডেন্সিটি মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ফ্রি হয়। এখন 1 গ্রাম ফ্যাটে কি পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং সেটাকে নিউট্রালাইজ করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন সেটাকে আমরা অ্যাসিড নাম্বার বলছি। তাহলে অ্যাসিড নাম্বার হচ্ছে মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার টু নিউট্রালাইজ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন 1 গ্রাম অফ ফ্যাট। 1 গ্রাম ফ্যাটে যে পরিমাণ ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে নিউট্রালাইজ করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেটাকে আমরা অ্যাসিড ভ্যালু বলছি বা অ্যাসিড নাম্বার বলছি। অ্যাসিড নাম্বার ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট ইন এ ফ্যাট আর অয়েল, অর্থাৎ একটা ফ্যাট বা অয়েলে কী পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে। আমরা জানি যদি ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তার মানে সেখানে অ্যাসিড ভ্যালুটা বেশি হবে, তার মানে সেটা স্টোরেজ অনেক লং হবে অথবা তার পুর কোয়ালিটি হবে। যেহেতু ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি তার মানে তার কোয়ালিটি খারাপ। হায়ার অ্যাসিড ভ্যালু ইন্ডিকেট গ্রেটার ডেন্সিটি, অর্থাৎ যদি অ্যাসিড ভ্যালু বেশি হয়, অ্যাসিড নাম্বার বেশি হয় তাহলে ডেন্সিটি বেশি হবে, যেটা আসলে বোঝা যায় যে এটার প্রসেসটা ভালো হয়নি বা স্টোরটা ভালো হয়নি, এটার কোয়ালিটিটা খারাপ। এবার অ্যাসিড ভ্যালু আসলে কীভাবে আমরা পরিমাপ করবো, সেটার প্রিন্সিপালটা কী? এটার প্রিন্সিপাল হচ্ছে যে স্টোরেজের সময় ফ্যাট রেনসিড হতে পারে দুটো কারণে। একটা হচ্ছে অক্সিডেশন হয় ডাবল বন্ডে আনস্যাচুরেশনে, আরেকটা হচ্ছে হাইড্রোলাইসিস যেটা হয় এস্টার বন্ডে। অর্থাৎ এস্টার বন্ডে হাইড্রোলাইসিস হতে পারে অথবা ডাবল বন্ডে অক্সিডেশন হতে পারে, হওয়ার কারণে কিছু স্টোরেজের সময় ফ্রি ফ্যাটি অ্যাসিড বের হতে পারে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা রেনসিডিটি তৈরি করবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রিন্সিপাল। অ্যাটমসফেরিক হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে, যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম অটো অক্সিডেশনের মাধ্যমে ডাবল বন্ডে, যেখানে মাইক্রো অর্গানিজমগুলো হাইড্রোলাইসিস অর্থাৎ ফ্যাট এস্টার বন্ডে যে ভাঙবে সেখানে মাইক্রো অর্গানিজমগুলো একটা বড় ভূমিকা রাখে এই ফ্যাটগুলো ফ্রি হওয়ার ক্ষেত্রে, যেটা হাইড্রোলাইসিস, যেটা লাইপেস এনজাইমের উপস্থিতিতে বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলো আসলে প্রভাব রাখে এখানে। তারপরে দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড, যে পরিমাণ ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সেটা ইন্ডিকেট করবে দ্য এইজ অ্যান্ড কোয়ালিটি অফ ফ্যাট আর অয়েল, অর্থাৎ ফ্যাট এবং অয়েলের এইজ, অর্থাৎ এটা কি খুব অনেক দিন ধরে স্টোর করে রাখা, অনেক দিন ধরে প্রডিউস করা হয়েছে না খুব রিসেন্টলি হয়েছে, সেটা বোঝা যাবে। যদি অ্যাসিড ভ্যালু খুব বেশি হয় বা অ্যাসিড নাম্বার যদি বেশি হয় তার মানে এটা অনেক আগ থেকে স্টোর করা হয়েছে, আমরা এটার এইজটা জানতে পারি। আর কোয়ালিটি যদি গুড কোয়ালিটি হয় তাহলে তার অ্যাসিড ভ্যালু খুব কম থাকবে, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিড কম থাকবে। এবার কী কী জিনিস আমাদের প্রয়োজন? প্রথম আমাদের অয়েল স্যাম্পল লাগবে। আমরা র্যাপসিড অয়েল নিতে পারি, এটা ওপেন থাকতে পারে। স্যাম্পল 2 রাঁধুনি নিতে পারি, স্যাম্পল 3 নিতে পারি, এবং এগুলো আমরা বিভিন্ন ডেতে স্টোর করে রাখবো। সেই ধরনের একটা ডেট আমাদের থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন অয়েলটা অ্যাসিড ভ্যালু কেমন এবং সেটা কতদিন ধরে রাখা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব।
এরপর আমাদের ফ্যাট সলভেন্ট ইউজ করতে হবে। আমাদের ফ্যাট সলভেন্ট হিসেবে ইথানল এবং ডাইথেল ইথার ইউজ করার কথা হচ্ছে। আমরা ইথানলও ইউজ করতে পারি, 95% ইথানল এবং ডাইথেল ইথার। যদি ডাইথেল ইথার না পাওয়া যায় আমরা ইথানলও ইউজ করতে পারি। আর ইন্ডিকেটর হিসাবে ফেনফথ্যালিন ইন্ডিকেটর 0.5%, যেটা ইথানল এবং ডিস্টিল ওয়াটার 1:1 দিয়ে তৈরি করা হয়। তার মানে আমার ফেনফথ্যালিন ইন্ডিকেটর হচ্ছে 0.5 গ্রাম 0.5 গ্রাম ইন 100 ml ইথানল এবং ডিস্টিল ওয়াটার 1:1। 1:1 মানে আমি যদি 50 ml ইথানল নিই এবং 50 ml যদি আমি পানি নেই, তাহলে যে 100 ml হবে সেই 100 ml এর ভিতরে আমি 5 গ্রাম ফেনফথ্যালিন দিয়ে দিব। তারপরে আমরা প্রথমে 50 ml ইথানলের মধ্যে আমরা 0.5 গ্রাম ফেনফথ্যালিন দিব, তারপরে 50 ml আমরা ওয়াটার দিয়ে এটাকে 100 করে নেব। তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার। 0.1 মোলার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 56 গ্রাম 1 মোলারের জন্য। 0.1 মোলারের জন্য 5.6 গ্রাম 1 লিটারের মধ্যে আমরা দিলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার তৈরি হয়ে গেল। এরপরে আমাদের প্রসিডিউরটা, আমরা প্রথম 10 গ্রাম অয়েল নিব এবং এটাকে আমরা মেল্টেড করব 50 ml ফ্যাট সলভেন্ট। আমরা ইথানলের কথা বলেছি, 50 ml ফ্যাট সলভেন্ট দিয়ে আমরা এই অয়েলটাকে ভালো করে আমরা মেল্ট করব। তারপরে এটাকে আমরা হিট দিব 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, জাস্ট ফ্যাটটা যাতে ভালোভাবে ডিজলভ হয় সেটা নিশ্চিত করার জন্য। যখন হিট হলো তারপর এটাকে ঠান্ডা করে আমরা 4 থেকে 5 ড্রপ ফেনফথ্যালিন ইন্ডিকেটর দিব। তারপরে এটাকে ভালো করে মিক্স করব। ইন্ডিকেটর দেওয়ার পরে আমরা এটাকে টাইট্রেশন করব। আমাদের বুড়িতে থাকবে 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং আমরা টাইট্রেশন করার কারণে যখন হালকা পিঙ্ক কালার আসবে এবং চলে যাবে, একটা পর্যায়ে এটি এসে কিছুক্ষণের জন্য পারসিস্ট করবে, থাকবে 20 থেকে 30 সেকেন্ড, এটা কিন্তু আবার চলে যাবে। অর্থাৎ আমাদের 20 থেকে 30 সেকেন্ডের মতো যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে আমাদের এন্ড পয়েন্ট। আমরা তখন এই ডাটাটা লিপিবদ্ধ করে রাখব। তারপরে আমরা ক্যালকুলেশন করব, সেদিকে আমরা যাচ্ছি। এবার আমাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ 1 2 3 বার আমরা 1 2 3 3 আমরা করব। নেম অফ দ্য স্যাম্পল, আমাদের স্যাম্পল নাম স্যাম্পল 1 ফর এক্সাম্পল। এবং ইনিশিয়াল বুলেট ট্রেনিং, আমাদের একটা ইনিশিয়াল বুলেট ট্রেনিং থাকবে এবং আমরা একটা ফাইনাল বুলেট ট্রেনিং পাবো, এটাকে আমরা ওয়াই হিসেবে ধরলাম। তারপরে দুইটা বিয়োগ করলে আমরা এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো এবং তিনটা মিন করলে আমরা যে কোনো একটা পাবো। আমরা ধরলাম এটা জেড, রাইট, অথবা এটাকে আমরা ভি ধরলাম। অর্থাৎ এই তিনটা ইনিশিয়াল বুলেট ট্রেডিং, ফাইনাল বুলেট ট্রেডিং। ইনিশিয়াল বুলেট ট্রেডিং আরেকবার আমরা করব, তারপরে যখন আমরা দেখব যে পিঙ্ক কালার 20 থেকে 30 সেকেন্ডের জন্য পারসিস্ট করেছে, তখন আমরা ফাইনাল বুলেট ট্রেডিং নিয়ে নেব। এরপরে দুটো থেকে বিয়োগ করে আমরা একটা এখানে ভ্যালু পাবো। এরকম তিনটা ভ্যালু পাবো, 3 বার করলে সেটার একটা গড় আমরা নিব, সেটাকে আমরা ভি ধরছি। তাহলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে অ্যাসিড ভ্যালু মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড পার গ্রাম ফ্যাট 5.6 ইন্টু ভি ডিভাইড বাই 10। এখন এখানে ভিটা কি? ভিটা হচ্ছে ভলিউম অফ 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজড ইন টাইট্রেশন, অর্থাৎ এই ভ্যালুটা, এই যে তিনটার যে মিনটা সেটা। আর 10 হচ্ছে আমরা 10 গ্রাম ওয়েট নিয়েছিলাম, স্যাম্পল নিয়েছিলাম, সেই জন্য 10। 5.6 কেন? এটা আসলে 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি 0.1 মোলার অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 56.1, আর 0.1-এর জন্য এটা 5.6, এটা দিয়ে কনভার্ট করার জন্য 5.6। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন অ্যাসিড ভ্যালু আসলে কেন গুরুত্বপূর্ণ? অ্যাসিড ভ্যালু বা অ্যাসিড নাম্বার, অ্যাসিড ভ্যালুটা গুরুত্বপূর্ণ কারণ এটা ইন্ডিকেট করে রেনসিডিটি। অর্থাৎ যদি অ্যাসিড ভ্যালু বেশি হয় এটা ইন্ডিকেট করবে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি, তার মানে এই ফ্যাট বা অয়েলটা হাইড্রোলাইটিক বা অক্সিডেটিভ ডেন্সিটি বেশি হয়েছে, এটা কোয়ালিটিটা খারাপ। মেজার দ্য কোয়ালিটি, একটু আগে বলছি অ্যাসিড ভ্যালু আসলে এইজ, ফ্রেশনেস এবং কোয়ালিটি নির্ণয় করে। যদি অ্যাসিড ভ্যালু বেশি হয় তার মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি, তার মানে এটার কোয়ালিটি খারাপ। প্রসেসিং ইন্ডিকেটর, এটা আসলে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে ইফেক্টিভনেস অফ রিফাইনিং, স্টোরেজ অ্যান্ড হ্যান্ডলিং। এই ক্ষেত্রে
অ্যাসেস করার ক্ষেত্রে আমাদের বড় ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যদি দেখি যে অ্যাসিড ভ্যালু স্টোরেজের কারণে অ্যাসিড ভ্যালুর কোনো ধরনের যদি বেশি হয়ে যায়, তার মানে তার স্টোরেজটা প্রপার হয়নি, এটা একটা ইন্ডিকেটর। তারপরে আমরা দেখবার চেষ্টা করব যে কিভাবে আসলে লিপিড পার অক্সিডেশন বা ফ্রি ফ্যাটি অ্যাসিড বা ডেনসিটি রোধ করা যায়। প্রথমে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করলে অক্সিডেশনটা, অর্থাৎ যেটা ডাবল বন্ডের মধ্যে যে অক্সিডেশনটা হয়, অটো অক্সিডেশনটা বা ফ্রি রেডিক্যাল ফর্মেশন, সেটা হবে না। এখন দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, একটা হচ্ছে সিনথেটিক অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা ন্যাচারাল। সিনথেটিক যেমন নর ডাইহাইড্রোগুয়ারেটিক অ্যাসিড বা এনডিজিএ, এটা আছে। এর ফাংশন হচ্ছে মূলত লিপিড পার অক্সিডেশনকে ইনহিবিট করে এবং রেনসিড হতে রক্ষা করে ফ্যাট বা অয়েলকে। আরেকটা হচ্ছে বিউটিলেটেড হাইড্রক্সি এনিসল বিএইচএ, আরেকটা হচ্ছে বিউটিলেটেড হাইড্রক্সি টলুইন। এরা মূলত অক্সিডেটিভ রেনসিডিটি থেকে ফ্যাট বা অয়েলকে রক্ষা করতে পারে। আরেকটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এরাও লিপিড পার অক্সিডেশনকে রোধ করে, যেমন রোজমেরি এক্সট্রাক্ট, তারপরে টোকোফেরল, ভিটামিন ই, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, গ্রিন টি এক্সট্রাক্ট, গ্রেপ সিড এক্সট্রাক্ট এবং কার্মিন, এটা টারমারিকে থাকে। এটা আসলে ডেনসিটি এবং অক্সিডেটিভ ডিটোরিয়েশন রোধ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আমরা যদি রোজমেরি এক্সট্রাক্ট দেখি, এটা আসলে কার্নোসিক অ্যাসিড এবং রোজমারিনিক অ্যাসিড থাকে। এই কার্নোসিক অ্যাসিড এবং রোজমারিনিক অ্যাসিড এরা মূলত অক্সিডেশনটাকে, ফ্যাট বা অয়েলকে রোধ করে। ভিটামিন ই বা টোকোফেরল, এটা নাট, সিড এবং ভেজিটেবল অয়েলে পাওয়া যায়, এরাও ডেনসিটিকে রোধ করতে পারে। অ্যাসকর্বিক অ্যাসিড সাইট্রাস ফ্রুট বেরিতে পাওয়া যায়, এরাও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং গ্রিন টি এক্সট্রাক্ট, এটা রিচ ইন ক্যাটেচিন, এই ক্যাটেচিনটা লিপিড পার অক্সিডেশন থেকে অয়েল বা ফ্যাটকে রোধ করতে পারে। এবার আমরা যাই, প্রথমে আমরা দেখলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারি, তারপরে আমরা প্রপার স্টোরেজ কন্ডিশন, আমরা স্টোরেজটাকে ভালো করে করলে আমাদের ফ্যাট বা অয়েলে রেনসিডিটি হওয়ার চান্স নেই। যেমন আমরা যদি অ্যাভয়েড হিট, কারণ এক্সট্রা হিট অক্সিডেশনকে অ্যাক্সিলারেট করে, তো হিট বেশি আমরা দিতে পারবো না। লাইট এক্সপোজার, অর্থাৎ লাইট খুব বেশি দেওয়া যাবে না, কারণ লাইট আমরা দেখেছি যে ফ্রি রেডিক্যাল ফর্মেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, ফোটো অক্সিডেশন হয়। এই জন্য যতটা সম্ভব আমরা ডার্ক বোতলে অয়েলগুলো রাখার চেষ্টা করব। লিমিট অক্সিজেন এক্সপোজার, অর্থাৎ খুব বেশি অক্সিজেন যাতে না যায়, কারণ অক্সিজেন গেলেই অক্সিডেশন হওয়ার চান্স থাকে, তাই এয়ার টাইট কন্টেনার আমরা ইউজ করার চেষ্টা করব। তারপর হচ্ছে কন্ট্রোল ময়েশ্চার অ্যান্ড ওয়াটার অ্যাক্টিভিটি, অর্থাৎ ড্রাই স্টোরেজ। আমরা জানি ময়েশ্চার যদি থাকে তাহলে হাইড্রোলাইটিক ডেনসিটিটা হতে পারে এস্টার বন্ডে, যেটা পার অক্সিডেশনকেও প্রমোট করে। তাই আমরা ময়েশ্চার বা ওয়াটার যাতে না থাকে সেদিকে খেয়াল করতে হবে। এবং মেটাল চিলেটর আমরা ইউজ করতে পারি, যেমন মেটাল লাইক আয়রন এবং কপার, এগুলো লিপিড অক্সিডেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, এই মেটাল, কপার বা আয়রন। তা আমরা যদি কিলেটর ইউজ করি, যেমন সাইট্রিক অ্যাসিড কিলেটর, এই কিলেটরগুলো আয়রন এবং কপারকে কিলেট করে রাখে, ফলে অটো অক্সিডেশন হতে দেয় না। এরপর আরেকটা হচ্ছে হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন রিমুভাল অর স্যাচুরেশন, তো শর্টেনিং। আমরা জানি স্যাচুরেটেড ফ্যাটগুলো অক্সিডেশনের প্রতি বেশি একটা ঝুঁকি নেই, মানে অক্সিডেশনটা কম হয়, কারণ এখানে ডাবল বন্ড কম থাকে বা ডাবল বন্ড নেই। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোর অক্সিডেশনটা বেশি হয়, কারণ এখানে ডাবল বন্ড আছে। এই জন্য ইন্ডাস্ট্রিগুলোতে পার্শিয়াল হাইড্রোজেনেশন করা হয়, অর্থাৎ হাইড্রোজেন অ্যাড করে এই ডাবল বন্ডগুলোকে হাইড্রোজেনেটেড করা হয়, ডাবল বন্ডগুলোকে স্যাচুরেটেড করে সিঙ্গেল বন্ডে নিয়ে আসা হয়, এবং এটার কারণে শেলফ লাইফ বেড়ে যায়, এটাকে হাইড্রোজেনেশন বলা হয়। আরেকটা হচ্ছে প্যাকেজিং ইনোভেশন, অর্থাৎ প্যাকেজিংগুলোকে যদি একটু মডিফাই করা যায় তাহলেও ডেনসিটি থেকে রোধ করা যায়, যেমন ভ্যাকুয়াম প্যাকেজিং করা যায়, ওপাক প্যাকেজিং করা যায়, অথবা নাইট্রোজেন ফ্লাশিং করা যায়। এর কারণে অক্সিজেন কম থাকবে, ফলে অক্সিডেশন ডেনসিটি হবে না, ফ্যাট বা অয়েল ভালো থাকবে। এবার আমরা সামারিতে চলে যাই। প্রথমত রেনসিডিটিটা কি আমরা পড়েছি। রেনসিডিটি হচ্ছে স্পয়েলেজ অফ ফ্যাট আর অয়েলের পচা, যেটা আসলে আনপ্লিজেন্ট এবং স্মেল এবং টেস্ট দেয়, যেটা আনডিজারেবল।
এবং দুইভাবে এই ডেনসিটিটা হতে পারে। একটা হচ্ছে হাইড্রোলাইটিক ডেনসিটি, যেটা ওয়াটার এবং এনজাইম এবং বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলো ইনভলভ থাকে, এবং এটা মূলত এস্টার বন্ডের ভাঙে, ফলে ফ্যাটি অ্যাসিডগুলো ফ্রি হয়ে যায়, অর্থাৎ শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো ফ্রি হয়, যেগুলো ভোলাটাইল এবং এগুলো দুর্গন্ধ ছড়ায়। আরেকটা হচ্ছে অক্সিডেটিভ ডেনসিটি, যেটা অক্সিজেন বা ফ্রি রেডিক্যাল ফর্ম হয়, যেখানে অক্সিজেন অ্যাড হওয়ার কারণে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো, বিশেষ করে যাদের ডাবল বন্ড থাকে, সেখানে বার অক্সিডেশন হয়ে ফ্যাটি অ্যাসিড ফ্রি হয় এবং পরবর্তীতে ডেনসিটি হয় বা দুর্গন্ধ ছড়ায়। অ্যাসিড ভ্যালু বলতে আমরা বুঝি যে মিলিগ্রাম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন 1 গ্রাম ফ্যাট অর অয়েল, অর্থাৎ 1 গ্রাম ফ্যাট বা অয়েলে যে পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে নিউট্রালাইজ করতে যত মিলিগ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাকে অ্যাসিড নাম্বার বা অ্যাসিড ভ্যালু বলা হয়। এটাকে অ্যাসিড ভ্যালুও বলা হয়, অনেক জায়গায় অ্যাসিড নাম্বারও বলা হয়, দুটোই কারেক্ট। অ্যাসিড ভ্যালুও বলা হয় এভি। আর অ্যাসিড ভ্যালু কীভাবে আমরা ডিটারমাইন করতে পারি? অ্যাসিড ভ্যালু ডিটারমিনেশন, আমরা প্রথমে 10 গ্রাম ফ্যাট নিব বা অয়েল নিব, তারপর সেখানে 50 ml ফ্যাট সলভেন্ট, আমরা ইথানল নিতে বলছি যদি ডাইথিল ইথার না থাকে, 50 ml ফ্যাট সলভেন্ট নিব ইথানল, তারপর আমরা এটাকে হিট করব 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর সেখানে ফেনফথেলিন ইন্ডিকেটর দিব, তারপরে টাইট্রেশন করব 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, এবং যখন লাইট পিঙ্ক কালার আসবে এবং সেটা 20 থেকে 30 সেকেন্ডের জন্য স্থায়ী হবে, তখন আমরা বন্ধ করে ডাটাটা নিয়ে নিব। এরপর আমরা ক্যালকুলেট করব অ্যাসিড ভ্যালু, অ্যাসিড নাম্বার। এরপর আমরা দেখেছি যে অ্যাসিড ভ্যালু আসলে সিগনিফিকেন্সটা কী। অ্যাসিড ভ্যালুকে আমরা এরপরে দেখার চেষ্টা করেছি যে অ্যাসিড ভ্যালু কীভাবে আমরা ফ্যাট বা অয়েলকে বেশি সময় ধরে স্টোর করে রাখতে পারি। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে পারি, ন্যাচারাল বা সিনথেটিক, কোল্ড স্টোরেজ করতে পারি, ডার্ক কন্টেনার ইউজ করতে পারি যাতে লাইট না যায়, লাইট না গেলে ফটো অক্সিডেশনটা হবে না, এয়ারটাইট প্যাকেজিং, অক্সিজেন গেলে অক্সিডেশন হবে, মেটাল কিলেটর্স, যাতে আয়রন এবং কপার সহ বিভিন্ন মেটালকে কিলেট করে আটকায় রাখতে পারে, যাতে করে এরা অক্সিডেশনকে প্রমোট করতে না পারে। ময়েশ্চার কম হবে, ময়েশ্চার যদি আমরা কম রাখতে পারি তাহলে হাইড্রোলাইটিক যে ডেনসিটি সেটা হওয়ার চান্স নাই। হাইড্রোজেনেশন, অর্থাৎ ডাবল বন্ডগুলোকে হাইড্রোজেন দ্বারা স্যাচুরেটেড করার কারণে শেলফ লাইফ বাড়ানো সম্ভব, এতে অক্সিডেশন হওয়ার চান্স কম থাকে। নাইট্রোজেন ফ্লাশিং, ফলে অক্সিজেন কম থাকবে, এর কারণে অক্সিডেশনটা হবে না। এইভাবে আমরা আসলে ফ্যাট বা অয়েলকে লং টাইম ধরে